আচ্ছা, আর আমরা বেশিরভাগ সময় দেখি যে হচ্ছে আমাদের জীবনের কোনো চিন্তা ভাবনা বা স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে পরিবারের একটা বিশেষ ভূমিকা থাকে অথবা আশেপাশের কোনো বিশেষ মানুষের। তো আপনার ক্ষেত্রেও কি এরকম হয়েছিল যে কারো কোনো বিশেষ প্রভাব আপনার জীবনে এসেছিল কিনা বা আপনার জীবনে তাদের কোনো ভূমিকা ছিল কিনা? অবশ্যই ছিল। তো আমার যেমন ছোটবেলার থেকে পড়াশোনা এসবের জন্য তো আমার আব্বা, ভাই এদের ইয়েটা ছিল যে তাদের বারবার দেখো স্কুল চেঞ্জ হওয়ার ব্যাপারটাও আব্বার উপরে অনেকটা নির্ভর করছে। কিন্তু পরে আমি যখন ঢাকা আসলাম ইন্টারমিডিয়েট পড়তে, ওই সময় আমার পরিবারের ৩ জন লোক আমার উপরে বিশেষ প্রভাব ফেলে। একজন হলো আমার নিজের আপন ভাই, আমার বড় কিন্তু ভাইদের মধ্যে ছোট, হ্যাঁ, আর আমার বোনের ছেলে ২ জন। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। ওরা ছিল, একজন হলো, ২ জনই শিবিরের, কিন্তু বড়জন হলো পরবর্তীতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি হয়েছে, সাইফুল আলম খান মিলন। আচ্ছা। আর আরেকজন হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সেক্রেটারি ছিল তখনকার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শাখার শফিকুল আলম বাদল। আচ্ছা। ওরা ২ জন আসলে আমাকে এই ইসের দিকে, আদর্শিক দিকে, সংগঠনের দিকে আনার জন্য ওরা চেষ্টা করছিল আর কি। তো ওদের তত্ত্বাবধানেই আসলে পরবর্তীতে সংগঠনে আসা, কাজ করা। আপনাদের ফ্যামিলি কি একটা ইসলামিক ফ্যামিলি, মানে প্র্যাকটিসিং ফ্যামিলি ছিল কিনা? মানে আপনি ইসলামিক এনভায়রনমেন্টেই বড় হয়েছেন? বলা যায় বাংলাদেশের ঐতিহ্যে যে ইসলামিক মূল্যবোধ, এই মূল্যবোধের চর্চা ছিল আমাদের পরিবারে। তো আমার আব্বা মূলত তাবলিগ করতেন, তাবলিগ জামাতে খুব সক্রিয় ছিলেন, হ্যাঁ, এবং তাবলিগ জামাতের বোধহয় কোনো একটা গ্রুপের আমিরের দায়িত্ব পালন করতেন উনি। সে হিসাবে ইসলামী মূল্যবোধে আমাদেরকে পরিচালনা করার চেষ্টা উনি করতেন। তার মানে বোঝা যাচ্ছে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মানে একটা ইসলামিক এনভায়রনমেন্টের ভেতরে আপনি বড় হয়েছেন। আচ্ছা, আমি যদি আপনার কর্মজীবনের কিছু অভিজ্ঞতা দর্শকদের সামনে বলতে চাচ্ছি। তো আপনি প্রাক্তন প্রভাষক ছিলেন ঢাকা মডেল কলেজ, প্রাক্তন প্রিন্সিপাল আল কোরআনের ছায়াতল একাডেমি, আহ্বায়িকা এবং প্রতিষ্ঠাতা সেক্রেটারি নারী অধিকার আন্দোলন, প্রাক্তন সদস্য প্রিভিউ কমিটি দিগন্ত টেলিভিশন, প্রাক্তন পরিচালিকা প্রত্যাশা প্রাঙ্গণ মহিলা বিভাগ, বর্তমানে ট্রাস্টি মেম্বার হিসেবে আছেন মুসলিম মহিলা কল্যাণ ট্রাস্ট ও ফুয়াদ আল খাতিব চ্যারিটি ফাউন্ডেশন, এবং মাস্টার ট্রেনার হিসেবে আছেন এনটিআই। তো মাশাল্লাহ, বিশাল অভিজ্ঞতা। এই যে শিক্ষকতা থেকে শুরু করে সমাজের নানা উদ্যোগে সক্রিয় অংশগ্রহণ, এটার প্রেরণাটা পেয়েছেন কোথায়? মানে কিভাবে আপনার এই বহুমুখী পথ চলাটা শুরু হলো? আসলে একটা ব্যাকগ্রাউন্ড বললাম যে আমার আব্বা, উনি নিজে একজন সমাজকর্মী ছিলেন। গ্রামের লোকদেরকে ইসলামের দিকে ডাকা, প্লাস গ্রামের লোকদের বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন প্রয়োজন পূরণ, এই সমস্ত ব্যাপারে উনি সক্রিয় ছিলেন, কিন্তু অর্গানাইজডভাবে না আর কি। তো ওই জিনিসটা বোধহয় আমাদের মধ্যে কিছুটা কাজ করেছে। এরপরে যখন আমি ঢাকাতে আসলাম ইন্টারমিডিয়েটে, তখন তার আগেই মানে কলেজে এসে মেয়েদের অর্গানাইজড করে কিছু কাজ করার একটা চেষ্টা, এই জিনিসটা আমার মধ্যে আসলো। এটা আমাদের আর এক আত্মীয়, এই যে এই ৩ জনের কথা তো বললাম, আমার নিজের ভাই আর ২ জন বোনের ছেলে, এদের আগে আর একজন আমাকে, সে হলো আমার আর এক বোনের দেওর হতো আর কি, হ্যাঁ। তো উনি আমাকে হঠাৎ, আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে যখন বাড়িতে, মানে একটা ছুটি থাকে না, একটা গ্যাপ, ওই গ্যাপে যখন ছিলাম, তখন হঠাৎ উনি বললেন যে
তুমি তো মেয়েদের মধ্যে কাজ করতে পারো। আমি বললাম যে মেয়েদের মধ্যে আমি কী কাজ করবো, আমি নিজেই তো জানি না যে মেয়েদের মধ্যে কী কাজ করব। তো উনি বলেন যে না, তুমি তো কাজ করতে পারো। আমি যে আমি কাজ করার আগে তো আমার জানতে হবে, হ্যাঁ, আমি তো ইসলাম সম্পর্কে তেমন কিছু জানি না, আর কি কাজ করতে হবে, তাদেরকে কিভাবে অর্গানাইজড করা যায় এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই, তাহলে আমি কিভাবে কাজ করব। তখন উনি আমাকে কিছু বই দেওয়ার চেষ্টা করলেন। তো উনি আমাকে একটা বই দিলেন। তো সেই বই আমি পড়তে শুরু করলাম। তো আমাদের বাড়িতে আগে থেকে একটা লাইব্রেরি ছিল। উনি যখন আমাকে বইটা পড়তে দিলেন, ছোটোবেলার থেকে হলো আমরা সবাই পড়ুয়া, ভীষণ পড়ার একটা ঝোঁক ছিল। যেমন মেট্রিক পরীক্ষা পর একটা দীর্ঘ সময়, ওই সময় রাত দিন আমরা কে কত বই পড়তে পারি এরকম একটা ইয়ে ছিল। তারপরে আব্বা এবং কাকা দুজনেই হলো মানে পড়াশোনার দিকে খুব ইয়েছিলাম। আমার বড় বোন, তো উনি ওদেরকে নিয়ে একটা লাইব্রেরি করেছিলেন আমাদের বাড়িতে। আমরা মানে ছোটো থেকে মানে হওয়ার পর থেকে আমরা ওই লাইব্রেরি দেখতে পাচ্ছি। লাইব্রেরিতে ভ্যারাইটিস বই ছিল, হ্যাঁ, গল্প উপন্যাস ছিল, ইসলামী মূল্যবোধের বই ছিল, মসলা মাসাইলের বই, তারপরে বিভিন্ন এই ধরনের ইয়েগুলো ছিল। তো ওগুলো আমরা খুব রাত দিন পড়তাম। তো উনি যখন ওই বইটা আমাকে দিলেন, বইটা এটা হলো মুসলমানদের অতীত বর্তমান ভবিষ্যতের কর্মসূচি। মানে একদম প্রথমেই আমাকে এই বইটা দেওয়া। হ্যাঁ, তো আসলে কিছু বুঝলাম না তেমন কিছু, কিন্তু বুঝলাম যে মুসলিম হিসাবে আমাদের অনেক কিছু করার আছে। হ্যাঁ, তখন আমি ওই মৌলানা মওদুদী রহমতুল্লাহর নামটা প্রথম শুনেছি ওই বইটা দেখে, এর আগে আমি দেখিনি। তখন আমি যখন আব্বার লাইব্রেরিতে খুঁজতে শুরু করলাম, খুঁজে আমি একটা বই পেলাম, সেটা হলো মৌলানা মওদুদী একটি জীবন একটি ইতিহাস। হ্যাঁ, আমি ওই বইটা বের করে ওইটা পড়তে শুরু করলাম। ওটা যখন পড়ি তখন আমার আব্বা বলে কি, তুই এই বই পড়স কেন, এটা তো যারা জামাত করে তারা পড়বে, তুই পড়স কেন? আচ্ছা, আমি একটু পড়ে দেখি যে কি। ওইটা পড়ে ওইখানে আমি অধ্যাপক গোলাম আজম সাহেবের একটা বই পেলাম, মৌলানা মওদুদী একটি সংগ্রামী জীবন, খুব চটি বই আর কি। হ্যাঁ, তো এই আস্তে আস্তে পড়ার ইয়েটা বাড়তে শুরু করলো আর কি। হ্যাঁ, তখন দেখলাম যে অনেক বই আব্বার লাইব্রেরিতে আছে। হ্যাঁ, ওইগুলো আমি পড়তে শুরু করলাম। তখন ইন্টারমিডিয়েটের রেজাল্ট আউট হয়ে গেলো, আমি ঢাকাতে আবার ভর্তি হইতে যাবো আর কি। হ্যাঁ, ভর্তি হইতে যাবো, তো আমার তো পড়াশোনা কেবল শুরু। তখনও ওই আমাদের যেই ভাই আমাকে ইয়ে করেছিলেন, ওনার সাথে আর কোনো কন্ট্যাক্ট হয় না। উনি যে বই পড়তে দিয়েছেন, বই পড়ে আমার কি অবস্থা বা কি এই ধরনের কোনো কিছু জানার সুযোগ হয়নি ওনার। কিন্তু আমি যখন রওনা করেছি, উনিও তখন জানতে পারেন যে আমি ঢাকা চলে আসছি। তখন উনি আমাকে ইয়ে করলেন যে দেখি যে দূরে দৌড়ে দৌড়ে আসতেছে, যে আমি চলে যাচ্ছি এটা শুনে। উনি বললেন যে দাঁড়া দাঁড়া দাঁড়া। তারপরে উনি একটা কাগজ দিলেন আমাকে। হ্যাঁ, কাগজটা কি আছে আমি জানি না তখনও। কাগজটা আমার হাতে দিলেন, তখন আমি ওইটা নিয়ে আসলাম ঢাকায়। ঢাকায় এসে ওই কাগজটা খুলে দেখি ব্যক্তিগত রিপোর্ট রাখার একটা ছক। আপনাকে তখন থেকে মনে হয় টার্গেট নিয়েছিলেন। হ্যাঁ, ব্যক্তিগত রিপোর্টের ছক। আমি এটা কিছু বুঝলাম না। যাই হোক, তারপরে আমার বোনের ছেলেরা যে ওদেরকে যখন এটা দেখালাম, দেখানোর পর ওরা বললো যে এটা তুমি এইভাবে, তখন ওই কোরআন শরীফ পড়া। আর আমি ওই সময় থেকেই কোরআনের অর্থ, আমার আব্বার কাছে আব্দুল হাকিম সাহেবের একটা তাফসির ছিল, ওই তাফসিরটা আমি বাড়িতে বসে পড়তে শুরু করলাম। এরপরে আসলাম আমার ঢাকায় এসে আমি আবার মারিফুল কোরআনটা পড়তে শুরু করলাম। তো ওরা আমাকে দেখাই দিল যে কিভাবে পড়তে হবে। এরপরে ওদের মাধ্যমে আমি পেলাম তাফিমুল কোরআন। হ্যাঁ, তাফিমুল কোরআন পড়তে শুরু করলাম। তখন ওই ব্যক্তিগত রিপোর্ট রাখতে শুরু করলাম, কিন্তু মানে সংগঠন ছাড়া এমনি ব্যক্তিগত রিপোর্টটাই প্রথম রাখতে শুরু করলাম। কোরআন পড়া, হাদিস পড়া, ইসলামী বই পড়া। তা আমি তো ইসলামী বই পড়তে আছি, হাদিস কোরআনও পড়ছি। তো এইভাবে এটা পড়তে 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 তখন ওইখানে তো আছে যে বন্ধু যোগাযোগ। হ্যাঁ, মানে বন্ধুদের অন্যকে বলবো, কাকে বলবো। তখন ভর্তি হতে যাচ্ছি ইডেন কলেজে, ঢাকা ইউনিভার্সিটিতে এসে জায়গায় পরীক্ষা দিব। হ্যাঁ, তো আমি ওই সময় ইডেন থেকে একটা ম্যাগাজিন বের হলো। ওই ম্যাগাজিনে আমার 3টা লেখা ছিল, আমার নিজেরই 3টা লেখা ছিল। কারণ ওই যে ইন্টারমিডিয়েটে যখন পড়েছি তখন একটা ম্যাগাজিনে 3টা লেখা একজনের। তো একটা ছিল কবিতা। আচ্ছা, আপনি কবিতাও লিখতে পারেন? হ্যাঁ, তো কবিতাটা ছিল ইংলিশে। আচ্ছা, আর একটা ছিল হলো আর একটা বাংলা কবিতা, সেটা হলো ইডেনকে নিয়েই একটা কবিতা। আর একটা এটা হলো আমার ওই ভাইগনাদের ইনফ্লুয়েন্সে তখনকার ওরা যে আমাকে বুঝাইছিল যে আত্মসমালোচনাটা কি। হ্যাঁ, এই আত্মসমালোচনার উপরে ছোট্ট একটা প্রবন্ধ, খুবই ছোট,
একদম চুম্বক কথাগুলো দিয়ে আত্মসমালোচনাটা কিভাবে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে এই কথাটা মানে ওইটা দিয়ে একটা প্রবন্ধ লিখছে আমি। আচ্ছা, ওই ম্যাগাজিনে আরেকটা লেখা ছিল আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে, হ্যাঁ, ইসলামী শিক্ষার উপরে। সেটা হলো নূরনেসা সিদ্দিকার লেখা। আচ্ছা, তো বোনের ছেলেরা আমাদেরকে বললো কি যে ওই এটা দেখে বলকে এই মেয়েটাকে তুমি খুঁজে বের করো।